তুমি এটা উপেক্ষা করে আসছো, আর আমি এটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই। হ্যাঁ, আমি তোমার ওজন নিয়ে কথা বলছি। আর আমি জানি এটা তোমার অলসতার জন্য নয় বা তুমি যথেষ্ট চেষ্টা করছো না বলেও নয়, বরং বাড়ি, কাজ আর বাচ্চাদের সামলাতে সামলাতে এটা সত্যিই কঠিন হয়ে যায়। তাহলে বলো তো, তুমি আসলে কখন নিজের যত্ন নাও? হাই, আমি দাস সাথী, আর আজ আমরা আলোচনা করব কেন স্থূলতা একটি রোগ। এটা শুধু শৃঙ্খলার অভাবের সমস্যা নয়। ঠিক আছে, তুমি পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করছো, নিশ্চিত করছো বাচ্চারাও ঠিকমতো খাচ্ছে, কিন্তু শেষবার তুমি নিজের স্বাস্থ্যের খোঁজ কবে নিয়েছিলে? যখন তুমি অবশেষে ওজন মাপার যন্ত্রে উঠেছিলে, হয়তো কোনো বিয়েতে যাওয়ার জন্য বা স্বাস্থ্য পরীক্ষার সময়, তখন সেই সংখ্যাটা দেখে কি তুমি অবাক হওনি? ওজন বিয়ের সময় 65 থেকে 68, তারপর শেষ সন্তানের জন্মের পর 72, আর হয়তো এখন 75। আর তুমি এখনো ভাবছো গর্ভধারণের পর ওজন বাড়া স্বাভাবিক, তোমার বয়সে হরমোনজনিত সমস্যা খুবই সাধারণ। হয়তো এগুলো সত্যি, কিন্তু আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। তুমি যা অনুভব করছো সেটা শুধু হরমোন বা শুধু থাইরয়েডের সমস্যা নাও হতে পারে। এটা হরমোনের বাইরেও হতে পারে, যাকে আমরা বলি মেটাবলিক ডিজিজ। আর আমি তোমাকে বলে রাখি, ভারতীয় মহিলাদের মধ্যে এই মেটাবলিক ডিজিজ নির্বে এবং বিপজ্জনকভাবে ঘটে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা প্রায় সবাই উপেক্ষা করে, এমনকি তুমিও। তাহলে চল আমরা এটা করি। আমি চাই তুমি সত্যি করে গুনে দেখো এর মধ্যে কতগুলো তুমি অনুভব করছো। এক, তোমার কোমরের মাপ বাড়ছে, ব্লাউজ টাইট লাগছে, আর তোমার পোশাকগুলো আগের মতো আর ঠিকঠাক হচ্ছে না। দুই, কেটো ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং, জুস সবই তুমি ট্রাই করে ফেলেছো। কয়েক সপ্তাহ কাজ করে তারপর আবার সব ওজন ফিরে আসে। কখনো কখনো তো তুমি আগের চেয়েও বেশি ওজন পেয়ে যাও। তিন, তোমার সুগার বর্ডার লাইনে আছে, হয়তো হবে 5.7, 5.8%। হয়তো গর্ভাবস্থায় তোমার গেস্টেশনাল ডায়াবেটিস হয়েছিল। চার, কিছু সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে তোমার ফ্যাটি লিভার হয়েছে, ট্রাইগ্লিসারাইড বেড়েছে, হয়তো বিউপি বাড়তে শুরু করেছে, হয়তো কোলেস্টেরলও হঠাৎ বেড়ে গেছে। আজ সারাদিন তুমি ক্লান্ত অনুভব করো, ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে, দুপুরে ঘুম না হলে চলে না, কিন্তু রাতে যখন ঘুমাতে যাও তখন ঠিকমতো ঘুম হয় না। ছয়, তোমার পরিবারে ডায়াবেটিস বা হার্টের রোগের ইতিহাস খুবই প্রবল। সাত, পিসিওএস, অনিয়মিত পিরিয়ড, অপ্রয়োজনীয় মুখের লোম, ব্রণ, গর্ভধারণের সমস্যা। হয়তো অনেক বছর আগে এসব ধরা পড়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে আছে। আট, গর্ভাবস্থার পর বাড়তি ওজন আর কমছেই না, ওজন কমানোর জন্য কিছুই কাজ করছে না। নয়, তোমার সবসময় মিষ্টি বা ভাজা খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকে, কিন্তু একই সঙ্গে ঘন ঘন মুড সুইং হয় আর খাওয়ার পর খুব ঘুম পায়, যার ফলে সারাক্ষণই এনার্জি কম থাকে। শোনো, যদি তোমার তিনটা বা তার বেশি লক্ষণ থাকে, বিশ্বাস করো তোমার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। তোমাকে দ্রুত বুঝিয়ে দিই আসলে কি হচ্ছে। হার্স এমন একটি সমস্যা যা প্রজননক্ষম বয়সের প্রতি 4 জন ভারতীয় নারীর মধ্যে একজনকে প্রভাবিত করে। মানে প্রতি 4 জন নারীর মধ্যে একজনের হার্স থাকে। হার্স মানে শুধু অনিয়মিত পিরিয়ড নয়, এটা এমন এক সিনড্রোম যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স মূল ভূমিকা পালন করে। এটা ওজন বাড়ায়, আর ওজন বাড়ার ফলে ডিম্বাশয়ে এমন প্রভাব পড়ে যে তা অনিয়মিত পিরিয়ড, অপ্রয়োজনীয় মুখের লোম, ব্রণ এবং গর্ভধারণে অসুবিধার মতো উপসর্গে প্রকাশ পায়। সবকিছুই এক ধরনের দুষ্ট চক্র। এছাড়াও যদি গর্ভাবস্থায় আপনার গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে সন্তান জন্মের পর 10 বছরের মধ্যে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি একজন সাধারণ মানুষের তুলনায় 7 গুণ বেশি, যার গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়নি। আরও একটা কথা বলি, যখন আপনি বুকের দুধ খাওয়াচ্ছেন, যখন আপনি ঘুমের অভাবে ভুগছেন, যখন আপনি সেই অবস্থায় বাচ্চাকে সামলাচ্ছেন এবং আবার কাজে ফিরছেন, মানসিক চাপের সঙ্গে লড়ছেন, তখন আপনার স্ট্রেস হরমোন সবসময় বেশি থাকে, আর এই স্ট্রেস হরমোনগুলো চর্বি জমাতে সাহায্য করে, বিশেষ করে পেটের চারপাশে এবং অঙ্গ প্রত্যঙ্গে। এবং এখানেই বড় সমস্যা, ভারতীয় নারীরা কম ওজনেও অঙ্গ প্রত্যঙ্গের চারপাশে চর্বি জমিয়ে রাখেন। তাই আপনি হয়তো 68 কেজি ওজন এবং 158 সেন্টিমিটার উচ্চতায় দেখতে ঠিকঠাক লাগছেন, কিন্তু আপনার ভিতরে লুকিয়ে থাকতে পারে ফ্যাটি লিভার, ইনসুলিন রেজিস্ট্যান্স বা এমনকি প্রিডায়াবেটিসও। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি করা উচিত, তাই তো?
আপনার আসলে দরকার একজন সঠিক বিশেষজ্ঞের মূল্যায়ন, এমন একজন এন্ডোক্রিনোলজিস্ট যিনি নারীদের মেটাবলিক রোগ সম্পর্কে বোঝেন, যিনি আপনার HbA1c, ফাস্টিং সুগার, প্রয়োজনে হরমোনাল প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, কোলেস্টেরল এবং অন্যান্য মেটাবলিক প্যারামিটারগুলো পরীক্ষা করবেন। তারা আপনার PCOS, গর্ভধারণের ইতিহাস এবং পারিবারিক ইতিহাস সবকিছু মিলিয়ে পুরো চিত্রটা দেখবেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনাকে জানতে হবে। এখন কিছু উন্নত চিকিৎসা পদ্ধতি পাওয়া যাচ্ছে যেগুলো বিশেষভাবে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন এবং সুগার কন্ট্রোলের ওপর কাজ করে। এই চিকিৎসাগুলো যথাযথ জীবনযাপনের পরিবর্তনের সঙ্গে মিলিয়ে নিলে ওজন কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে, যার ফলে PCOS এর উপসর্গ, সুগার কন্ট্রোল এবং লিভারের স্বাস্থ্যেরও উন্নতি হতে পারে। এই ওষুধগুলো সবচেয়ে কার্যকরী হয় যখন এগুলো একটি সমন্বিত সার্বিক পদ্ধতির অংশ হিসেবে ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে সুষম পুষ্টি, নিয়মিত শারীরিক কার্যকলাপ, পর্যাপ্ত ঘুম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এগুলো চিকিৎসার সহায়ক উপকরণ যা স্বাস্থ্যকর জীবনযাপনের পরিবর্তনকে সমর্থন করে, কিন্তু আসলে তার বিকল্প নয়। এটা এমন নয় যে শুধু ইনজেকশন নিয়ে ভুলে গেলেন, ব্যাপারটা এত সহজ না। এই থেরাপিগুলো চিকিৎসকের তত্ত্বাবধানে নিতে হয়, উপযুক্ততা মূল্যায়ন করতে হয়, আপনি আদৌ উপযুক্ত প্রার্থী কিনা, কিছু প্রাথমিক পরীক্ষা, তত্ত্বাবধানে ধাপে ধাপে শুরু করা, তারপর নিয়মিত ফলোআপের মাধ্যমে ডোজ বাড়ানো হয়। এই ওষুধগুলো শুধুমাত্র একজন যোগ্য বিশেষজ্ঞ সম্পূর্ণ চিকিৎসা মূল্যায়নের পরেই প্রেসক্রাইব করতে পারেন। এটা মনে রাখবেন, নিজে নিজে ওষুধ খাওয়া নিরাপদ নয় এবং চিকিৎসা দৃষ্টিকোণ থেকে অনুপযুক্ত, এমনকি জীবনহানিকরও হতে পারে। তাই যদি আপনি গর্ভবতী হন বা গর্ভধারণের পরিকল্পনা করছেন, অথবা আপনার পরিবারে থাইরয়েড ক্যান্সারের ইতিহাস থাকে, বিশেষ করে একটি নির্দিষ্ট ধরনের থাইরয়েড ক্যান্সার যাকে বলে মেডুলারি থাইরয়েড ক্যান্সার, আপনার আগে কখনো প্যানক্রিয়াটাইটিস হয়েছে, তাহলে এই উন্নত চিকিৎসাগুলো আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। এই কারণেই সঠিক মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ঠিক কি করা উচিত সেটা বলছি। আপনার ফোনে ফ্র্যাক্টর অ্যাপ খুলুন, আপনার শহরের একজন এন্ডোক্রাইনোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। শুধুমাত্র সম্পূর্ণ মেডিকেল মূল্যায়নের পরেই একজন বিশেষজ্ঞ নির্ধারণ করতে পারবেন কোনো চিকিৎসা আপনার জন্য উপযুক্ত কিনা। ঠিক আছে, সত্যি কথা বলতে আপনার স্বাস্থ্যের জন্য ভয় পাবেন না, কারণ এই ওজন বৃদ্ধি, ক্লান্তি, রক্তে চিনি বাড়া আর এই হরমোনজনিত সমস্যাগুলো আপনার দোষ নয়। এগুলো এমন নয় যে আপনি যথেষ্ট চেষ্টা করছেন না বলে হয়েছে। এটি একটি চিকিৎসাগত অবস্থা যার জন্য বিস্তৃত চিকিৎসা ব্যবস্থাপনা প্রয়োজন, যার মধ্যে জীবনযাপনের পরিবর্তন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা অন্তর্ভুক্ত থাকতে পারে। আর একদম সত্যি কথা বলতে গেলে, আপনি এই সঠিক মেডিকেল মূল্যায়ন এবং প্রমাণ ভিত্তিক যত্ন পাওয়ার যোগ্য। আপনি আবারও উদ্যমী, সুস্থ এবং নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী বোধ করার যোগ্য। তাই এই তথ্যটা তাদের সঙ্গে শেয়ার করুন যাদের জানা দরকার কেন স্থূলতা একটি রোগ, কোনো শৃঙ্খলার সমস্যা নয়। আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পরামর্শ পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।